দেখ আজকে আমি শেখাবো অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা পুরোপুরি ক্লাস 11-এ ছিল। তো আমাদের বিকম এ ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আসে। হ্যাঁ, খুব বড় অঙ্ক না আসলেও কিছু ছোট ছোট কোশ্চেন আসে অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে। 1 মার্কসও আসতে পারে, 2 মার্কসও আসতে পারে, 5 মার্কসও আসতে পারে। ঠিক আছে, 5 মার্কস আসার মানে পসিবিলিটি খুবই কম, বাট 1 মার্কস 2 মার্কস আসতে পারে। তো আমাকে একটু বেসিক্যালি জানতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশন জিনিসটা কি। আমি ডেফিনেশন থেকে শুরু করে কি টাইপের অঙ্ক আছে সবই করিয়ে দেবো। ঠিক আছে, তো একটা ক্লাসে অ্যাকাউন্টিং ইকুয়েশন শেষ হয়ে যাবে। তো টপিকটার নাম লেখ অ্যাকাউন্টিং ইকুয়েশন, চ্যাপ্টারের নাম লেখ অ্যাকাউন্টিং ইকুয়েশন। ঠিক আছে, চ্যাপ্টারের নাম লেখ অ্যাকাউন্টিং ইকুয়েশন। সবাই লেখ, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি করাচ্ছি। কোনো কিছু অসুবিধা হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তো আজকে এটা আবার আপলোড করে দেবো। ঠিক আছে, দেখে নিতে পারবি কোনো কিছু ডাউট থাকলে। অ্যাকাউন্টিং ইকুয়েশনকে আমরা বাংলায় বলি, তোরা পড়েছিলি, তোরা ক্লাস 11-এ থিওরি হিসেবে অ্যাকাউন্টিং ইকুয়েশনে সেইটুকুই পড়েছিলি। অ্যাকাউন্টিং ইকুয়েশনের বাংলাটা হচ্ছে হিসাব নিকাশ সমীকরণ। তোরা এটা শিখেছিলি অ্যাকাউন্টিং ইকুয়েশন, তোদের বলতো স্যারেরা বলতো একটা এমসিকিউ আসতে পারে অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করার ফর্মুলা একটা শিখেছিলি। মনে করার চেষ্টা কর, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল একটা ছিল, একটা জাস্ট এটুকুই পড়েছিলি এমসিকিউতে। অ্যাকাউন্টিং ইকুয়েশন তোদের ছিল অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। আজকে আমরা একটু ডিটেলসে করছি। হ্যাঁ, যারা সিবিএসই বা আইএসসি বোর্ড ছিল তাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের মতো লং কোশ্চেন আসে। ঠিক আছে, তো আমরা শেখাচ্ছি অ্যাকাউন্টিং ইকুয়েশন জিনিসটা কি। তো আমরা ইকুয়েশন বলতে কি বুঝেছি ছোটবেলা থেকে? ইকুয়েশন বলতে আমরা তো ছোটবেলায় অনেক অ্যালজেব্রা করেছি বা অ্যারিথমেটিক করেছি। ইকুয়েশনে কি করতাম? যে কোনো ইকুয়েশন থাকলে কি করতাম? লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হতো। ইকুয়েশন তো এটাকেই বলতো, তাই না? ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? ইকুয়েশন বলতে আমরা বুঝি লেফট সাইড, ঠিক তো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এবার এটাই হচ্ছে ইকুয়েশন। এবার আমরা শিখবো অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন জিনিসটা কি, যদি পরীক্ষায় কখনো 1 মার্কসের কোশ্চেন দেয়, আমি যে এই লাইনটা লেখাচ্ছি সেটা লিখলেই হয়ে যাবে, সেটা লিখলেই হয়ে যাবে। তো লিখতে পারিস, লেখ ইট ইজ আ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। লেখ ইট ইজ আ, এবার তুই ইট ইজ আ না লিখে তুই এটাও লিখতে পারিস অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ আ। মানে ইট মানে কি, এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশন, তাই তো। তো হয় ইট ইজ আ লেখ, নাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ আ। তো আমি লিখলাম একবারে ইট ইজ আ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। It is a mathematical expression which show that the assets and liabilities ठीक है, the assets and liabilities of a firm equal। ঠিক আছে, তো তাহলে কি লিখলাম? বলছে ইট ইজ আ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, তো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন তাহলে আন্ডারলাইন কর। যারা ইংলিশে থিওরি লিখবি এক লাইন লিখলে এনাফ, আর কিছু লিখতে হবে না। তারপরে ইকুয়েশনটা দিয়ে দিলেই হয়ে যাবে। কি লিখলাম? ইট ইজ আ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হুইচ শো দ্যাট, যেটা কি দেখাবে, একটা ফার্মের অ্যাসেট আর লাইবিলিটি ইকুয়াল, তাই না? আচ্ছা, আমরা তো ফাইনাল অ্যাকাউন্ট শিখে এসেছি। ফাইনাল অ্যাকাউন্টে তো আমরা ব্যালেন্স শিট করতাম না। ব্যালেন্স শিটে কি দেবে হতো? অ্যাসেট আর লাইবিলিটি সবসময় ইকুয়াল হতো, তাই তো। অ্যাসেট আর লাইবিলিটি ইকুয়াল হতো, তাই এখানে লিখেছে অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যেটা কি দেখাবে, কোনো ফার্মের অ্যাসেট আর লাইবিলিটি ইকুয়াল হবে। ঠিক আছে, তো এবার যে কথাটা বলছি সেই কথাটা লিখবি। আচ্ছা, আমরা অ্যাকাউন্টেন্সি যে করতাম, অ্যাকাউন্টেন্সিতে কোন এন্ট্রি ফলো করা হতো বলতে পারবি? ডবল এন্ট্রি সিস্টেম। বলেছিলাম আমাদের অ্যাকাউন্টেন্সি কি করা হতো, যেমন ডবল এন্ট্রি সিস্টেম। ডবল এন্ট্রি সিস্টেম মানে কি? ডবল এন্ট্রি সিস্টেমের আরেকটা নাম আমার ভিডিওতে ছিল মনে হয় 7 নম্বর ক্লাসে ছিল, ডুয়াল অ্যাসপেক্ট। ঠিক আছে, ডবল ইম্প্যাক্ট। বলেছিলাম আমরা যে অ্যাকাউন্টেন্সি করি ডুয়াল অ্যাসপেক্ট বা ডবল এন্ট্রি সিস্টেম বা ডবল ইম্প্যাক্ট, অর্থাৎ একটা ডেবিট থাকলে আর একটা ক্রেডিট থাকতে হবে। এটাই আমাদের অ্যাকাউন্টেন্সি ছিল। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনও কিন্তু এর ওপর বেস করে দাঁড়িয়ে, ডুয়াল অ্যাসপেক্টের ওপর। এটা এই লাইনটাই আমি লেখাবো। তো লিখতে পারিস, লেখ অ্যান অ্যাকাউন্টিং ইকুয়েশন, এর পাশে লেখ অ্যান অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যান অ্যাকাউন্ট, কিছু দেখ আমি অঙ্ক করানোর আগে একটু থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়ে দিই। ইন কেস যদি এক্সামে যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনে অঙ্ক না আসে, যদি থিওরি চলে আসে, তখন তো অসুবিধা হয়ে যাবে। থিওরিটাও লিখে নে। অ্যান অ্যাকাউন্টিং ইকুয়েশন is based on the dual aspect, DUAL,
ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। তাহলে কখনো কখনো এক্সামে দিতে পারে, এটাও শর্ট কোশ্চেন দিতে পারে যে আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন ফলো করা হয় না, সেটা অ্যাকাউন্টিং এর কোন কনসেপ্ট ফলো করা হয়, তখন তোকে বলতে হবে অ্যান্সার ডুয়াল অ্যাসপেক্ট। কখনো কখনো শর্ট কোশ্চেন আসতে পারে 1 মার্কসের। তো ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং, তাহলে ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট অ্যাকাউন্টিং এ তাহলে আন্ডারলাইন করে দিলাম। তাহলে কি কি আন্ডারলাইন করলাম? ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে আন্ডারলাইন করব, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্টে আন্ডারলাইন করব, আর হচ্ছে দেখ অ্যাসেট আর লাইবিলিটিতে আন্ডারলাইন কর, অ্যাসেটস লাইবিলিটিস আন্ডারলাইন কর, ইকুয়ালে আন্ডারলাইন কর। তো হয়ে গেল এত অবধি লেখা। তার মানে এখানে আর কিছু লেখার দরকার নেই, এইটুক লিখলেই তোর হয়ে যাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন। আর এই লাইনটার মানে কি? ডুয়াল অ্যাসপেক্ট মানে স্যার আপনি শিখিয়েছেন ডুয়াল অ্যাসপেক্ট, তোর ক্লাস 11 থেকেই শিখেছিস। যে কোনো ট্রানজাকশন যদি বিজনেস ট্রানজাকশন হয়, তার একটা ডেবিট থাকলে একটা ক্রেডিট থাকবে। সাপোজ ধর আজকে আমি গুডস পারচেস করেছি, কোনো দোকানে গিয়ে গুডস কিনে এনেছি, যে কোনো গুডস কিনে এনেছি, তাহলে গুডস কিনে আনলে তো দুটো তো হবেই, দুটো অ্যাসপেক্ট তো আসছে, একটা ডেবিট তো একটা ক্রেডিট হচ্ছে। আমি ক্যাশে কিনলে ক্যাশ, যদি ধারে কিনি তখন ক্রেডিট আসছে, তার মানে একটা ক্যাশ আসছে, একদিকে পারচেস আসছে। আর যদি ধারে কিনি একটা পারচেস একটা ক্রেডিট আসছে, দুটো অ্যাসপেক্ট তো আসবেই। একদম বেসিক লেভেলে কথা বলছি, তাই না? একদম না, তুই ধর একটা ব্যাংকে টাকা জমা করলি, তখন কি হবে? একটা ডেবিট থাকলে একটা ক্রেডিট থাকছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এখানে। তাই বলেছে ইট মিনস এভরি ট্রানজাকশন আর ডুয়াল অ্যাসপেক্ট আর টু সাইড ডেবিট অ্যান্ড ক্রেডিট। যে কোনো ট্রানজাকশন, বিজনেস ট্রানজাকশনে ডেবিট ক্রেডিট থাকবে, এটা বেসিক কথা, ঠিক আছে? তো আর এটা কি করতাম? ডেবিটে আমরা যখন জার্নাল করতাম কি শিখেছিলাম? স্যার ডেবিটে যত টাকা হবে ক্রেডিটে ঠিক তত টাকাই হবে বলেছিলাম। এখানে এইসব কথাগুলোই বলে দিয়েছে। তো যাই হোক, আর কিছু বলে লাভ নেই, এবার মেইন জিনিসে চলে আসছি। এবার এটা লিখে দিলাম, তারপর অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন ইকুয়েশনটা কি? এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে কেউ নাম দিয়েছে ব্যালেন্স শিট ইকুয়েশন। কি বললাম? অ্যাকাউন্টিং ইকুয়েশনটার নাম দিয়েছে কেউ ব্যালেন্স শিট ইকুয়েশন। আমি দিয়ে দিচ্ছি খাতা, আমি ফটোও দিয়ে দেবো, চিন্তা করে লাভ নেই। অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরেকটা নাম বলছি ব্যালেন্স শিট ইকুয়েশন। কি বললাম? অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরেকটা নাম হচ্ছে ব্যালেন্স শিট ইকুয়েশন। তো এইমাত্র বললাম, বল ক্লাস 11-এ যখন আমরা পড়েছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন কি শিখেছিলাম? অ্যাকাউন্টিং, আচ্ছা মনে কর, দেখ এই দেখাচ্ছি, দেখ আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, মনে পড়ছে? ফাইনাল অ্যাকাউন্ট এরকম টি ফর্মে হতো, এই দিকে হতো লাইবিলিটি আর এই দিকে হতো অ্যাসেট, হ্যাঁ কি না? তাই তো? তা কি হতো? অ্যাসেট আর লাইবিলিটি টোটাল হতো না? তা আমি কি বলতে পারি? আমি জানিস ঘুরিয়ে এটা বলতে পারি কি? দেখ আমি বলতে পারি এখানে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি বলতে পারি। এটাই তো হতো, বল না? ফাইনাল অ্যাকাউন্টে এটা আসতো তো, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি। এইবার লাইবিলিটির মধ্যে আমার বিজনেসে যত টাকা অ্যাসেট থাকে, তার মধ্যে কিছু মালিকের টাকা থাকে আর কিছু বাইরের লোকের টাকা থাকে। মালিকের টাকাটাকে কি বলা হয়? ক্যাপিটাল। আর বাইরের লোকের টাকাটাকে কি বলা হয়? লাইবিলিটি। আমরা এখানে লাইবিলিটি লিখছি, অ্যাকচুয়ালি এই লাইবিলিটির দুটো পার্ট, এই লাইবিলিটির দুটো পার্ট। কি বলছি? একটাকে বলে ক্যাপিটাল আর একটাকে বলে লাইবিলিটি। আবার বলছি, আবার বুঝতে অসুবিধা হবে। কি অসুবিধা আমি বলছি? এই যে আমাদের বিজনেসে যত টাকা অ্যাসেট থাকে, আমাদের বিজনেসে যত টাকা অ্যাসেট থাকে তার মধ্যে মালিকের কিছু থাকে, মালিকের যেই টাকাটা থাকে তাকে বলে ক্যাপিটাল। আর বাইরের লোকের যেই টাকাটা থাকে তাকে বলে লাইবিলিটি। কোন লাইবিলিটি? লাইবিলিটিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওনার্স আর একটা আউটসাইডার্স। একটা ওনার্স, একটা আউটসাইডার্স। ওনার্স কাকে বলে? মালিক। আউটসাইডার মানে বাইরের লোক। তাহলে বোঝা যাচ্ছে কি বললাম? তো এখানে ক্যাপিটালটাকে আমরা বলতে পারি ওনার্স, ওনার্স ইকুইটি বলে, ওনার্স ইকুইটি। আর এটা হচ্ছে আউটসাইডার্স, ঠিক আছে? একটা ওনার্স ইকুইটি আর একটা আউটসাইডার্স ইকুইটি। এই কারণের জন্য আশা করি বোঝা গেল কি বলছি ব্যাপারটা। তোদের যদি কখনো কেউ জিজ্ঞাসা করে, নর্মাল ব্যাপার, আমাকে বোঝাতে যদি কেউ বলে আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি হয়, তা ব্যালেন্স শিটে যত টাকা অ্যাসেট থাকে, ব্যালেন্স শিটে অ্যাসেট মানে কার অ্যাসেট? বিজনেসের অ্যাসেট। বিজনেসে যত টাকা অ্যাসেট আছে, আমাদের মালিকের কিছু আছে, মালিকের টাকাটাকে বলে ওনার্স ইকুইটি। বাইরের লোকের কিছু আছে, বলে স্যার বাইরের লোকের কোনটা? মনে করা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট করতে যখন লোন থাকতো, কারেন্ট লাইবিলিটি থাকতো, এগুলো সব বাইরের লোকের টাকা। তো আউটসাইড, থার্ড পার্টি লাইবিলিটি, এইগুলোকে বলা হয় আউটসাইডার। তাহলে বোঝা গেল, আমরা তো ভিডিওতে দিয়েইছিলাম এইগুলো। তো এইবার তোকে যদি বলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা তৈরি করতে, তুই পারবি করতে? স্যার পারবো। কি? এটা কি করে বের করবো? এই অ্যাসেটটা কি করে বের করবো? এই ক্যাপিটালের সঙ্গে যদি লাইবিলিটি যোগ করিস তাহলে তো বেরিয়ে যাচ্ছে, মানে ওনার্স ইকুইটির সঙ্গে আউটসাইডার ইকুইটি যোগ করলে তো অ্যাসেট বেরোবে। তাহলে আমি লিখছি, তোরা লিখতে পারিস অ্যাসেট ইকুয়াল টু, অ্যাসেটস ইকুয়াল টু ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি
আমি এটা লিখেই দিয়ে দিচ্ছি, আর কিছু লেখানো নেই। ওনার্স ইকুইটি প্লাস আউটসাইডার্স ইকুইটি। তো ওনার্স ইকুইটিটাকে আমরা বলি ক্যাপিটাল, আর আউটসাইডার্স ইকুইটিটাকে আমরা বলি লাইবিলিটিস। এই কারণের জন্যই তোরা মুখস্থ করেছিলি ফর্মুলা, মুখস্থ করেছিলি অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা কি, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। এটা তোরা মুখস্থ করেছিস, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। ঠিক আছে? তো এটাই আর কিছু সেরকম ভাবে শেখানোর কিছু নেই, এটা টুকে নিতে পারিস তোরা এবার। আচ্ছা, এরপরে লিখবো একটা কনসেপ্ট, সেটা হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট। বিজনেস এন্টিটি কনসেপ্ট। বিজনেস এন্টিটি কনসেপ্ট এটা কি? লাইক ইন অ্যাকাউন্টিং, ঠিক আছে, ইন অ্যাকাউন্টিং একটা হাইফেন দিবি বা অ্যারো দিবি, দিয়ে লিখবি উই রেকর্ড, আমি লিখিয়ে নিই তারপর মানেটা বলছি। উই রেকর্ড দ্য ট্রানজাকশনস from the point of view of business, full stop। ঠিক আছে? তারপরে লিখবি ওনার অ্যান্ড বিজনেস are treated as separate person। ঠিক আছে? লাইনটার মানে কি বলতে চাইছে, বিজনেস এন্টিটি কনসেপ্ট, এটাও ক্লাস 11-এ তোরা শিখেছিস। আমরা যে অ্যাকাউন্টস করতাম, আমরা কি কোনো মানে কি বলবো, আজকে যদি আমি কোনো কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ করা হয়, তখন আমি কোম্পানির অ্যাকাউন্টস করব নাকি কোম্পানির মালিকের অ্যাকাউন্টস করব? আমি সবসময় কোম্পানির অ্যাকাউন্টস করব। এটাই ছিল বিজনেস এন্টিটি। যেদিন ওই বলেছিলাম, আগের দিন উদাহরণ দিয়েছিলাম টাটা কোম্পানি, রতন টাটা যেদিন টাটা কোম্পানি ওপেন করে ফেললো, সেই দিন থেকে টাটা কোম্পানি আর রতন টাটা দুজনে সেপারেট হয়ে গেল। এটাই হচ্ছে বিজনেস এন্টিটি। আজকে ধর আমি একটা ধর গ্রসারি শপ খুলতে চাইছি, গ্রসারি শপের নাম সাপোজ ধর যে কোনো ধর গণেশ ভান্ডার। ঠিক আছে? তো যেদিন আমি দোকানটা খুলে ফেললাম, সেই দিন আমি মানে মালিক আর বিজনেস মানে গণেশ ভান্ডার দুটো সেপারেট হয়ে গেল। 6 নম্বর ভিডিওতে ছিল এন্টিটি বলে একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম। এটাই হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট। এই জন্য আমাদের আমরা ছোট থেকে যখন অ্যাকাউন্টেন্সি শিখেছি, আমাদের স্যারেরা বলতো অ্যাকাউন্টেন্সি যে তোমরা করবে সবসময় বিজনেসের দিক থেকে করবে, মালিকের দিক থেকে কখনোই ভাববে না, সবসময় বিজনেসের দিক থেকে ভাববে। এটাই লেখালাম বিজনেস এন্টিটি কনসেপ্ট। আমি এমন কিছু লেখাইনি, দেখ পর ইন অ্যাকাউন্টিং উই রেকর্ড দ্য ট্রানজাকশন। আমরা অ্যাকাউন্টসে যত ট্রানজাকশন রেকর্ড করব, কার পয়েন্ট অফ ভিউ থেকে? বিজনেসের পয়েন্ট থেকে, মালিকের পয়েন্ট থেকে নয়। ওনার মানে মালিক অ্যান্ড বিজনেস আর ট্রিটেড অ্যাজ সেপারেট পার্সন। আজকে ভাব না, আজকে কোনো কোম্পানিতে একটা তোরা জয়েন করলি, তো সেই কোম্পানির মালিক নিশ্চয়ই থাকবে। মালিক যদি মালিকের বাড়ির কাজ করতে বলে, সেটা কি আমাদের করা উচিত? কোনোদিন করা উচিত না। মালিক ওই কোম্পানি রিলেটেড কোনো কাজ করতে বললে তাহলে করবো। আমি ধর আজকে এখন টিসিএস কোম্পানি জব পেয়েছি, টিসিএস কোম্পানির কোনো কাজ আমি করবো, কিন্তু টিসিএস কোম্পানি যে মালিক, তার ধর ছেলে মেয়ে স্কুল যাবে, তাকে দিয়ে আসা, মানে আদার্স কাজ, সেই সমস্ত কাজ করার দায়িত্ব আমার নয়। বা সেই মালিকের কোনো পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট দেখাশোনা করার দায়িত্ব আমার নয়। আমার কথাটা বোঝা যাচ্ছে? ওর কোনো পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেখানে টাকা ফেলে দিয়ে আসা, এটা দায়িত্ব আমার নয়। আমার রেসপন্সিবিলিটি কোনটা? আমি একটা টিসিএস কোম্পানি কাজ দিয়ে টিসিএস কোম্পানি কাজ করবো। তো এটাই আমাদের অ্যাকাউন্টসের মেন ফান্ড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটাও বোঝা গেল। এইবার আরো কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে, যেটা তোদের অ্যাকাউন্টিং ইকুয়েশন করা খুব ইজি হয়ে যাবে। সেটা কি বলছি শোন। রুলস, অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিছু রুলস আছে, সেই রুলস গুলো বলছি, লিখবো। হ্যাঁ, রুলস গুলো লিখবো, অঙ্ক খুব ইজি হয়ে যাবে। লেখ রুলস অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। রুলস অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। এক নম্বর রুল, আমি 5টা রুল বলবো। 1 নম্বর রুল বলছি,
every transaction like every transaction has two aspect. Every transaction has two aspect. ঠিক আছে, তার মানে কি বলতে চাই, বলছে প্রতিটা লেনদেনের, আমরা যে ট্রানজাকশন করি না, তোরা তো পড়ে এসছিস, জার্নাল তো করে এসছিস, প্রতিটা ট্রানজাকশনের দুটো দিক থাকতো, একটা ডেবিট সাইড আর একটা ক্রেডিট, একটা ডেবিট দিক ক্রেডিট দিক, তাই বলেছে প্রতিটা ট্রানজাকশনের দুটো দিক থাকবে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, ইনক্রিজ অর ডিক্রিজ ইন লাইবিলিটি, ইনক্রিজ অর ডিক্রিজ ইন লাইবিলিটি, increase or decrease in liability will be adjusted from liability লাইনটার মানে বলে দিচ্ছি, অনেকে হয়তো বুঝতে পেরেছে, সবাই বলে দিচ্ছি। বলেছে এই আমাদের বেসিক অ্যাকাউন্টিং টার্মের কথাই বলছি, বেসিক অ্যাকাউন্টিং টার্মে যে 7টা পয়েন্ট লিখেছি তার মধ্যে একটা পয়েন্ট আছে এখানে, বলছে ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, ডিক্রিজ মানে কমে যাওয়া। বলছে কোনো লাইবিলিটি যদি বেড়ে যায় বা কোনো লাইবিলিটি যদি কমে যায় তাহলে কি করতে হবে, ধর ক্রেডিটার্স আমার আগে 1 লাখ টাকা ছিল, এখন ক্রেডিটার্সকে 10,000 টাকা পেমেন্ট করে দিলাম, তাহলে ক্রেডিটার্স বেড়ে গেল না কমে গেল? কমে গেল। তার মানে ক্রেডিটার্স তো লাইবিলিটি 1 লাখ টাকা ছিল, এখন 10,000 টাকা পেমেন্ট করে দিলাম, তাহলে লাইবিলিটি কমে গেল। তা বলছে কোনো লাইবিলিটি যদি বেড়ে যায় বা কোনো লাইবিলিটি যদি কমে যায় তাহলে কার সঙ্গে অ্যাডজাস্ট করবো? এটা লাইবিলিটির সঙ্গে অ্যাডজাস্ট করবো। আরে তোরা তো ফাইনাল অ্যাকাউন্টটা করে এসেছিস, কোনো লাইবিলিটি বেড়ে গেল বা কোনো লাইবিলিটি কমে গেল, কার সঙ্গে অ্যাডজাস্ট করবো? নিশ্চয়ই লাইবিলিটি বেড়ে গেল বা লাইবিলিটি কমে গেলে নিশ্চয়ই অ্যাসেটের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না। লাইবিলিটি বেড়ে গেলে বা লাইবিলিটি কমে গেলে কার সঙ্গে অ্যাডজাস্ট করবো? লাইবিলিটির সাথেই অ্যাডজাস্ট করবো, এখানে এটাই বলেছে। ঠিক আছে, তো যেমন তুই যদি আমাকে বলিস একটা এক্সাম্পল দিতে, সাপোজ বললো ক্রেডিটার্সকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম, ক্রেডিটার্স আমার কাছে 1 লাখ টাকা পেতো, ওকে 10,000 টাকা দিয়ে দিলাম, তাহলে ক্রেডিটার্স কত টাকা কমে গেল? 10,000 টাকা কমে গেল, মানে লাইবিলিটি 10,000 টাকা কমে গেল। এবার বললো ধর ক্রেডিটার্স ধর 15,000 টাকা বেরিয়ে যাচ্ছে, মানে ধর বললো আমি আবার কারোর থেকে ধারে গুডস কিনেছি, আমি কোনো একটা পার্টির থেকে ধারে গুডস কিনেছি 15,000 টাকা দিয়ে, তার মানে কারোর থেকে যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে কি বলে? ক্রেডিটার্স বলে। তাহলে ক্রেডিটার্স তো আবার বেরিয়ে যাচ্ছে, মানে লাইবিলিটি বেরিয়ে যাচ্ছে, তো এটাই বলেছে। তারপর বলেছে 3 নম্বর, ইনক্রিজ অর ডিক্রিজ in assets will be adjusted from assets। তো কি বলছে? বলছে কোনো অ্যাসেট যদি বেড়ে যায় বা কোনো অ্যাসেট যদি কমে যায় তাহলে কার সাথে অ্যাডজাস্ট করবো? কোনো অ্যাসেট যদি বেড়ে যায় বা কোনো অ্যাসেট যদি কমে যায় তখন কার সাথে অ্যাডজাস্ট করা উচিত? অ্যাসেটের সাথে অ্যাডজাস্ট করা উচিত। বেশ হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর রুল, লেখ ইনক্রিজ অর ডিক্রিজ ইন অ্যাসেটস, এটা বললাম। 4 নম্বর লেখ এভরি এক্সপেন্সেস will be deducted from capital। ভালো করে বোঝ, তোদেরকে এটা বুঝতে হবে, তোরা ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, এটা লাইনটা বুঝতে কোনো অসুবিধা হবে না। বলছে যত এক্সপেন্সেস হবে, বল বিজনেস করতে গেলে প্রচুর খরচ হবে, তা যত খরচ হবে, তা খরচ হয়ে যাওয়া মানে কি? একটা বিজনেসে যত খরচ হবে মানে তো প্রফিট কমবে, তাই তো? তার মানে এখানে লিখেছে এভরি এক্সপেন্সেস উইল বি ডিডাক্টেড, যত এক্সপেন্স হবে তত ডিডাক্ট হবে কার থেকে? ক্যাপিটাল থেকে ডিডাক্ট হবে। তুই ভাব তোরা ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, জিপি করতি, এনপি করতি, পিএল করতি না, যত এক্সপেন্সেস হবে, এক্সপেন্সেস যত বেশি হবে অর্থাৎ খরচ যত বেশি হবে, প্রফিটে তত কি পড়বে? প্রফিট বাড়বে না কমবে? প্রফিট তত কমবে। আর প্রফিট কমবে মানে ক্যাপিটাল কি হবে? বাড়বে না কমবে? দেখ বিজনেসে যে মানে ক্যাপিটাল মানে বিজনেসের মালিক যে টাকাটা ইনভেস্ট নিয়ে আসছে সেটা তো ক্যাপিটাল, তো যত প্রফিট হবে সেই টাকা তো মালিকই নেবে। তার মানে এখানে তো প্রফিট কমছে, তো প্রফিট কমছে মানে কার সঙ্গে অ্যাডজাস্ট করবো? ক্যাপিটালের সঙ্গে অ্যাডজাস্ট করবো। তা এখানে বলছে এভরি এক্সপেন্সেস উইল বি ডিডাক্টেড, যত এক্সপেন্স হবে সব ডিডাক্ট হবে কার থেকে? ক্যাপিটাল থেকে ডিডাক্ট হবে। ঠিক আছে, অ্যান্ড এভরি ইনকাম will be added to capital।
মানে বলছে বিজনেসে যত খরচ হবে সব খরচ ক্যাপিটাল থেকে বাদ দাও। আর আলটিমেটলি তাই হয়, যদি তোরা যদি খুব খুব পুঙ্খানুপুঙ্খভাবে খুব খুব ভালো করে ভাবার চেষ্টা করিস, বিজনেসে যত খরচ হচ্ছে, আরে বিজনেসে যত খরচ হচ্ছে মানে প্রফিট কমছে, আর প্রফিট যত কমবে ক্যাপিটাল তত কমবে। উল্টো করে ভাব, খরচ যত কম হবে বা ইনকাম যত বাড়বে, ইনকাম বাড়লে কি হবে, প্রফিট বাড়বে, আর প্রফিট যদি বাড়ে সেই প্রফিটটা কে নেবে, মালিক নেবে, মানে ক্যাপিটাল বাড়বে। এখানে এটাই বলতে চেয়েছে, যত এক্সপেন্সেস হবে তত ক্যাপিটাল কমবে, আর যত ইনকাম হবে তত ক্যাপিটাল বাড়বে। এটা তো বোঝা গেল লাইনটার মানে, এটা তো কমন জিনিস, এটা কোনো অসুবিধা নেই। 5 নম্বর, ইকুয়েশন শুড বি ম্যাচ। ইকুয়েশন শুড বি ম্যাচ, ঠিক আছে। তা কি হবে ইকুয়েশন শুড বি ম্যাচ, লিখবো অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ঠিক আছে। অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ব্যাস এত অবধি হলো, ঠিক আছে। একটা কোশ্চেন করছি, আমাকে অ্যান্সার দিতে পারবি? বিজনেসে যত টাকা প্রফিট হয় সেই প্রফিটটা বিজনেসের অ্যাসেট না লাইবিলিটি? প্রফিট বিজনেসের তোদের জানা উচিত। কোনো ক্লাস 11-এর স্টুডেন্ট শুধু জার্নাল শিখেছে সে হয়তো বলতে পারবে না, বাট তোদের বলা উচিত, যেহেতু তোরা ফাইনাল অ্যাকাউন্ট করে এসেছিস, 11-12 ভালো করে অ্যাকাউন্টস করে এসেছিস, তোরা বলা উচিত প্রফিট বিজনেসের অ্যাসেট না লাইবিলিটি? প্রফিট হলে বিজনেসের কি অ্যাসেট না লাইবিলিটি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর লস বিজনেসের অ্যাসেট না লাইবিলিটি, এটা হচ্ছে কোশ্চেন। জাস্ট আমি ছোট্ট একটা কোশ্চেন দিলাম, প্রফিট বিজনেসের অ্যাসেট না লাইবিলিটি? কোশ্চেন বললাম, বলো প্রফিট বিজনেসের অ্যাসেট না লাইবিলিটি? প্রফিট বিজনেসের অ্যাসেট না লাইবিলিটি, ঠিক আছে। আর লস বিজনেসের অ্যাসেট না লাইবিলিটি? জাস্ট একটা ছোট্ট একটা কোশ্চেন দিল, কমন, মানে এটা জাস্ট তোদের টেস্ট নিচ্ছি যে এটা তোরা কতটা জানিস। হয়তো কেউ না কেউ বলে দেবে স্যার এটা অ্যাসেট, আবার কেউ বলে দেবে এটা লাইবিলিটি, কিন্তু তার পিছনে লজিক তো আছে, হ্যাঁ এই কারণের জন্য এটা অ্যাসেট, এই কারণের জন্য এটা লাইবিলিটি, ঠিক আছে। তো প্রফিট বিজনেসের অ্যাসেট না লাইবিলিটিস, আর লস বিজনেসের অ্যাসেট না লাইবিলিটিস? আমি বলছি দেখ, প্রফিট বিজনেসের লাইবিলিটিস। এখন তোরা বলতে পারি যে হ্যাঁ স্যার সত্যি তো লাইবিলিটি, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, ব্যালেন্স শিট করতাম, প্রফিট তো ক্যাপিটালের সঙ্গে যোগ হতো, লাইবিলিটি সাইড না, এটা কোনো কারণ না। এটা তো তুই হয়তো ফাইনাল অ্যাকাউন্ট করেছিস বলে জানতে পারলি, যে ফাইনাল অ্যাকাউন্ট করেই নি এখনো পর্যন্ত, যে ক্লাস 11-এ যে স্টার্ট করেছে কি করে জানবে? সে ফাইনাল অ্যাকাউন্ট ধরেই নি কখনো, সে কি করে বুঝবে? ব্যাপারটা হচ্ছে, আমি ব্যবসার মালিক, আমি ব্যবসাকে টাকা দিচ্ছি, না ব্যবসা করো, আমি ব্যবসাকে টাকা দিই, ব্যবসা করো। ব্যবসা কি কামালো? ব্যবসা প্রফিট করলো, ব্যবসা প্রফিট করে কাকে দেবে? টাকাটা কাকে দেবে? টাকাটা কার টাকা? টাকাটা এই যে আমি মালিক, আমি ব্যবসাকে টাকা দিলাম বিজনেস করার জন্য, তার ব্যবসা পুরো বিজনেস করলো, বিজনেস করে সেই টাকাটা ব্যবসা কি নিজে রাখবে? কাকে দেবে টাকাটা? মালিককে দেবে, ঠিক আছে। তো তো দেবে, ওর তো টাকাটা দিতে হবে, বিজনেসকেও টাকাটা দিতে হবে, বিজনেসের লাইবিলিটি, বিজনেসের দায় মালিককে দেওয়া, এই কারণের জন্য এটা লাইবিলিটি, বুঝা গেল? এটা কারণ। একই রকম ভাবে লস হচ্ছে বিজনেসের অ্যাসেট, লস হচ্ছে, কারণ লসটা কার? লসটা মালিককে দেবেন, লসটা হচ্ছে বিজনেসের অ্যাসেট। এই কারণে একটু একটু পরবর্তী সময় ভাবার চেষ্টা করিস, লস হলে আমরা ক্যাপিটাল থেকে, তো আচ্ছা তোরা তো নিশ্চয়ই এটা পড়েছিলি তো, ফিকটিসিয়াস অ্যাসেট মানে অলিক সম্পত্তির উদাহরণ দাও একটা, পড়েছিলি? অলিক, আমরা বিজনেস থেকে কি এক্সপেক্ট করি, প্রফিট না লস? প্রফিট, ঠিক আছে। তো কিন্তু বিজনেস থেকে যদি কখনো লস হয়ে যায়, এই জন্য তোরা অনেক সময় পার্টনারশিপ করার সময় দেখতি ব্যালেন্স শিটে অ্যাসেটে থাকতো পিএল অ্যাকাউন্ট ব্যাকের ডেবিট ব্যালেন্স, মনে করছে না? এখন মনে করছে কিনা আশা করি মনে পড়ছে, ব্যালেন্স শিটের অ্যাসেটে থাকতো পিএল ডেবিট ব্যালেন্স, এটা হচ্ছে লস, ঠিক আছে। তো লস হচ্ছে বিজনেসের অ্যাসেট, ঠিক আছে, বিজনেসের অ্যাসেট। তো এটা জাস্ট বললাম, এটা হয়তো এই চ্যাপ্টারে কতটা কাজে লাগবে সেটা আমি জানি না, আমি জাস্ট বলে দিলাম, তোদের কতটা জানিস জানানোর জন্য বললাম, ঠিক আছে। তারপরে লিখছি প্রফিট, এরপরে লিখছি প্রফিট। এইমাত্র বললাম, বল প্রফিট বিজনেসের কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। প্রফিট বিজনেসের লাইবিলিটি, প্রফিট বিজনেসের লাইবিলিটি। আর লাইবিলিটি হলে তাহলে বল প্রফিট বিজনেসের লাইবিলিটি, তাহলে প্রফিট হলে ক্যাপিটাল বাড়বে না কমবে? কি মনে হয়? প্রফিট হলে ক্যাপিটাল বাড়বে, ঠিক আছে, মাথায় ঢুকলো? প্রফিট হলে ক্যাপিটাল বাড়বে। আমি দিচ্ছি, আমি একটু লিখে নিই, আমি দিচ্ছি, আমি জাস্ট 5টা পয়েন্ট লিখে নিই, তারপর দেবো। প্রফিট হলে ক্যাপিটাল বাড়বে, বোঝা গেল? বাড়বে মানে কেমন বলছে? বাড়বে এটাকে ইনক্রিজ সাইন, মানে আপ অ্যারো, আপ অ্যারো, ঠিক আছে তো? আচ্ছা নেক্সট,
এক্সপেন্সেস, এরপরে বলছে এক্সপেন্সেস। বল দেখি কে বলবি আমাকে এক্সপেন্সেসের সঙ্গে এক্সপেন্সেস হলে প্রফিটে কি এফেক্ট পড়ে? বল দেখি এক্সপেন্স হলে প্রফিট কি হয়? এক্সপেন্সেস যত হবে, ধর আমরা তো করেছি খরচ, আচ্ছা অ্যাকচুয়ালি যত খরচ হবে কোম্পানিতে, তাহলে কোম্পানির প্রফিটে কি এফেক্ট পড়বে? কমবে, প্রফিট ডিক্রিজ হবে। তাহলে প্রফিট ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। আর প্রফিট যদি ডিক্রিজ হয় তাহলে ক্যাপিটালে কি এফেক্ট পড়বে? প্রফিট যদি কমে যায় তাহলে ক্যাপিটালও কমবে। কোনো না কোনো লেভেলে এসে এই জিনিসগুলো থিওরি আছে, কোনো না কোনো লেভেলে। ধর এই ফার্স্ট সেমিস্টারে হয়তো কিছু থিওরি আছে, হয়তো বলবে ক্যাপিটালের সঙ্গে প্রফিটের রিলেশন কোথায় আছে, তখন এই জিনিসগুলো যদি জানা থাকে থিওরিটা নিজেই পড়তে পারবে। এইগুলো সমস্ত জিনিস জানা দরকার আছে, ঠিক আছে। তো তারপর ইনকাম, এরপরে লিখলাম ইনকাম। আচ্ছা ইনকামের সঙ্গে প্রফিটের কি রিলেশন আছে? ইনকাম, যত ইনকাম হবে তত আমরা কি চাই? স্যার আমাদের বিজনেসের ইনকাম হোক, আর ইনকাম হলে আমার কি হবে? প্রফিট হবে। যত ইনকাম হবে তত প্রফিট বাড়বে, ঠিক আছে। আর প্রফিট বাড়বে মানে ক্যাপিটাল বাড়বে, ঠিক আছে। তো এবার হচ্ছে ড্রয়িংস। নাম তো শুনেছিস তোরা ড্রয়িংস? আমার বেসিক অ্যাকাউন্টিংটা আমি শিখেছি ড্রয়িংস। ড্রয়িংস, ড্রয়িং না ড্রয়িংস। ড্রয়িংস মানে বিজনেসের মালিক বিজনেস থেকে যদি কিছু তোলে, স্যার কি তুলবে? ক্যাশ টাকা তুলতে পারে, গুডস তুলতে পারে, আর কি তুলতে পারে বলতে পারি? বিজনেসে কি কি তোলে? ক্যাশ তুলতে পারে, গুডস তুলতে পারে, আর কি তুলতে পারে? বলে স্যার আর কি তুলবে? ক্যাশ আর গুডস ছাড়া আর কি তুলতে পারে নাকি? কেন? হ্যাঁ, অ্যাসেট তুলতে পারে। বিজনেসের মালিক বিজনেসে কি কি তুলতে পারে? ক্যাশ টাকা তো তুলতেই পারে, ক্যাশ বাক্স থেকে টাকা তুলে নিল। আর কি তুলতে পারে? গুডস তুলে নিল। আর কি তুলতে পারে? বিজনেসে ভালো ভালো মেশিন আছে, ভালো ফার্নিচার আছে, এই জিনিসগুলো তুলে নিতে পারে, অর্থাৎ অ্যাসেট তুলতে পারে। এইগুলোকে বলে ড্রয়িংস, ঠিক আছে। এই জিনিসগুলো তুলতে পারে। তা ক্যাশ তুললে কি মনে হয় বল? ক্যাশ তুললে ক্যাশে কি এফেক্ট পড়বে? আমার দ্বারা একটা ক্যাশ বাক্স পড়ে আছে, ক্যাশ বাক্সে অনেক টাকা আছে, ওখান থেকে কিছু টাকা বের করে নিলাম, তাহলে ক্যাশ বাড়লো না কমলো? ক্যাশ কমলো, তার মানে ক্যাশ কমছে, ক্যাশ মাইনাস। গুডস তুলে নিল, তাহলে গুডস বাড়ছে না কমছে? গুডস কমছে। অ্যাসেট তুলে নিল, অ্যাসেট বাড়ছে না কমছে? কমছে। আর এটা তো নিশ্চয়ই তোদের, এটা সবাই জানে, আমি বলছি সমস্ত স্টুডেন্ট জানে, এমন কোনো স্টুডেন্ট নেই জানে না। ড্রয়িংস এর সঙ্গে কার এফেক্ট পড়ে? ক্যাপিটালের এফেক্ট পড়ে, সবাই জানে। ড্রয়িংস এর আমরা ফাইনাল এখন করেছি। ড্রয়িংস মানে কি? ড্রয়িংস মানে ব্যবসার মালিক ব্যবসা থেকে যেই টাকাটা, বা ব্যবসার মালিক ব্যবসা থেকে কিছু তুলে নিয়ে তাকে ড্রয়িংস বলে। আর ব্যবসার মালিক যেই টাকাটা নিয়ে আসলো ও তুলে নিচ্ছে, সেটা ক্যাপিটালে এফেক্ট পড়বে। ড্রয়িংস এর সঙ্গে ক্যাপিটালেরই এফেক্ট পড়ে। তার মানে ক্যাপিটাল, এইগুলোতে সব ক্যাপিটাল এফেক্ট পড়বে, মানে ক্যাপিটাল কমবে। তিনটে কেসেই ক্যাপিটাল ডিক্রিজ হবে, ঠিক আছে। তো তিনটে কেসে ক্যাপিটাল ডিক্রিজ হবে। লাস্ট পয়েন্ট লেখাবো, তারপর আমি চলে আসবো, তারপর আমি দিয়ে দেবো, ঠিক আছে। সেটা কি জানিস? ডেপ্রিসিয়েশন। নাম তো শুনেছিস সবাই ডেপ্রিসিয়েশন টার্মটা। ডেপ্রিসিয়েশন বিজনেসের কি? বিজনেসের এক ধরনের এক্সপেন্সেস। তো ডেপ্রিসিয়েশন হলে, ডেপ্রিসিয়েশন তো বিজনেসের খরচ, একদম ঠিক বলেছিস। ডেপ্রিসিয়েশন বিজনেসের খরচ, ডেপ্রিসিয়েশন বিজনেসের খরচ। তা খরচ হলে প্রফিটে কি এফেক্ট পড়বে? প্রফিট কমবে। প্রফিট কমবে মানে ক্যাপিটাল কমবে। আর একটা কি হতে পারে? ডেপ্রিসিয়েশনের সঙ্গে সম্পর্ক আছে অ্যাসেট। কারণ আমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম ফার্নিচারের উপর ডেপ্রিসিয়েশন, ফার্নিচার কমছে। মেশিনের উপর ডেপ্রিসিয়েশন, মেশিন কমছে। বেশ, তাহলে অ্যাসেট কমছে। তার মানে যে কোনো, আমি বললাম বারবার বলছি, টু অ্যাসপেক্ট, যে কোনো ট্রানজাকশন দুটো দিক আছে। ডেপ্রিসিয়েশন দুটো দিক, একটা খরচা আর একটা অ্যাসেট কমছে। অ্যাসেট অ্যাসেট কমছে, ঠিক আছে। ব্যাস এত অবধি আগে টুকে নেই, তারপর আমরা অঙ্কে চলে আসবো। এবার একদম মেন টপিকে চলে আসছি। যেরকম টাইপের অঙ্ক আসতে পারে অ্যাকাউন্টিং ইকুয়েশন রিলেটেড। এই অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে গেলে আমরা অ্যাকাউন্টে এসে, তোরা যে জার্নাল করেছিলি ক্লাস 11 থেকে, জার্নাল করার জন্য দুটো রুল আমাদের কাছে খোলা ছিল। একটা ছিল হচ্ছে তোমার ব্রিটিশ রুল, একটা ব্রিটিশ অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে আমেরিকান অ্যাপ্রোচ। ব্রিটিশ অ্যাপ্রোচটাকে বলা হয় গোল্ডেন রুল, আর আমেরিকান অ্যাপ্রোচটাকে বলা হয় মডার্ন রুল, ঠিক আছে। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন কোন রুলটাকে ফলো করে? কোশ্চেন আসতে, মানে এখন মনে আসতে পারে যে আমরা মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন করব, কোন অ্যাপ্রোচটাকে ফলো করা হয়? এখানে কি ব্রিটিশ অ্যাপ্রোচ ফলো করা হয় নাকি আমেরিকান অ্যাপ্রোচ? এখানে আমেরিকান অ্যাপ্রোচ ফলো করা হয়, মানে মডার্ন রুল। মানে ওই ক্লিয়ার কথাটা বলেছিলাম, ক্লিয়ার, সি ফর ক্যাপিটাল, এল ফর লাইবিলিটি, ই ফর এক্সপেন্সেস, এ ফর অ্যাসেট, আর ফর রেভিনিউ। ওই কনসেপ্টটা, ওই কনসেপ্টের প্রতিটা পয়েন্ট যার মাথায় আছে, এ করা কোনো ব্যাপার না, এ তুলি মেরে হয়ে যাবে, কিচ্ছু নেই আমাকে কিছুই নেই। আর তোরা ক্লাস 11-12 যেহেতু অ্যাকাউন্টস করেই এসছিস, তাহলে তোদের কাছে কিছুই নেই এই চ্যাপ্টার, কিচ্ছু নেই, একদম এত ইজি চ্যাপ্টার। আমি এক একটা করে পয়েন্ট বলছি, তোরা লিখবি। আমি জিজ্ঞাসা করবো কোশ্চেন,
তোরা কি অ্যান্সার দিবি আমি বলবো, ধর যে কোনো একটা ট্রানজাকশন বলবো, ট্রানজাকশন পড়ে বলতে হবে যে না এটা মানে যে ডুয়াল অ্যাসপেক্ট, দুটো দিক আছে, দুটো দিক বলতে হবে, ঠিক আছে, দুটো দিক বলতে হবে। যেমন শিখিয়েছি তোদের, তো আগের ক্লাসে জার্নালও করিয়েছি, আচ্ছা লাস্ট ক্লাসে জার্নালের ভিডিও দিয়ে দিয়েছি গ্রুপে, ঠিক আছে, মানে কিছু জার্নাল ওখানে 30খানা জার্নাল করিয়েছি। তো দেখ এক একটা করে পয়েন্ট লিখবি, হ্যাঁ 1 নম্বর পয়েন্ট লেখ, সবাই লিখবি, আমি জোরে জোরে বলছি অসুবিধা হবে না, লিখবি স্টার্টেড বিজনেস, লেখ স্টার্টেড বিজনেস, started business with cash, started business with cash rupees 50,000, rupees 50,000। কি বলছি শোনা গেল, বোঝা গেল কি বললাম? আমি প্রতিটা পয়েন্ট কিভাবে বোঝাবো, হয়তো এক একটা পয়েন্ট বোঝাতে প্রচুর টাইম নেব, বাট যদি ভালো করে বুঝিস তাহলে যে কোনো অঙ্ক পারা যাবে। এই চ্যাপ্টার হয়তো 1 নাম্বার 2 নাম্বার আছে, বাট এই চ্যাপ্টারের বেনিফিট কিন্তু সব চ্যাপ্টারে পাবো। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 50,000, তার মানে কি, লাইনটার মানে কি, বিজনেসের মালিক যখন বিজনেস স্টার্ট করছে ও তখন কত টাকা নিয়ে আসছে বিজনেসে? 50,000 টাকা। দেখ ডুয়াল অ্যাসপেক্টের কথা বলেছিলাম, দেখ বলেছিলাম না ডুয়াল অ্যাসপেক্ট কি বলে, ডুয়াল অ্যাসপেক্ট বলছে আমাদের বিজনেসে, ডুয়াল অ্যাসপেক্ট মানে দুটো হাত, বিজনেসে কি আসলো বা কি গেল একটা অ্যাসপেক্ট, আর একটা অ্যাসপেক্ট কি বলেছিলাম, এই যে বিজনেসে যেই টাকাটা আসলো বা গেল, এই আসা যাওয়ার পেছনে কারণটা কি, এটাই ছিল ডুয়াল অ্যাসপেক্ট। বলেছিলাম ডবল এন্ট্রি সিস্টেম কি, কারণ একটা হচ্ছে একটা জিনিসটা কি, একটা দেখ অনেকে বলে ডুয়াল অ্যাসপেক্ট মানে ডেবিট ক্রেডিট, না ডেবিট ক্রেডিট না, হয়তো বলতে পারে, হয়তো ঠিক, কিন্তু আমি ওটাকে এগ্রি করছি না। কারণ কি, ডুয়াল অ্যাসপেক্ট বা ডবল এন্ট্রি জিনিসটা কি, মেন হচ্ছে বিজনেসে কি আসলো বা কি গেল, 1 নম্বর পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর, যদি বিজনেসে আসে কেন আসলো, যদি বিজনেস থেকে যায় কেন গেল, কারণটা বলো। একটা পয়েন্ট হচ্ছে বিজনেসে কি আসলো বা কি গেল, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই আসা আর যাওয়ার পিছনে কারণটা কি, এটাকেই বলা হয় ডবল এন্ট্রি সিস্টেম, ঠিক আছে, আর কিচ্ছু না, আর কিছু না, এটাই হচ্ছে মেন। তার মানে এখন যদি আমি যদি তোকে বলি, তুই বলতে পারিস স্যার বিজনেসের মালিক যখন বিজনেস শুরু করেছিল তখন বিজনেসে 50,000 টাকা নিয়ে আসলো, তাহলে বিজনেসে কি এসছে, 50,000 টাকা এসছে, মানে ক্যাশ এসছে। এবার দেখ আমি তোকে কিভাবে বোঝাবো, দেখ এটা হচ্ছে ব্যালেন্স শিট টি ফর্ম, এই দিকে থাকে অ্যাসেট আর এই দিকে থাকে লাইবিলিটি, লাইবিলিটি প্লাস ক্যাপিটাল যেটা থাকে। তা বিজনেসে কি এসছে, বলি স্যার বিজনেসে ক্যাশ এসছে, ক্যাশ তো আমাদের অ্যাসেট, তাই অ্যাসেটে বসবে ক্যাশ 50,000 টাকা। এবার প্রশ্ন হলো অ্যাকাউন্টেন্টের কাছে, মানে বিজনেস তখন জিজ্ঞাসা করলো অ্যাকাউন্টেন্টকে, তুমি তো বললে বিজনেসে 50,000 টাকা এসছে, কিন্তু কেন 50,000 টাকা এসছে? বিজনেসের মালিক 50,000 টাকা দিয়েছে। কে দিয়েছে? মালিক দিয়েছে। তো মালিকের নাম, আচ্ছা নিশ্চয়ই মালিকের নাম তো থাকবে, রাম শ্যাম যদু মধু থাকবে। তখন তুমি বলবে যে ঠিক আছে বিজনেসে 50,000 টাকা এসছে, তা বিজনেসের টাকাটা কে দিয়ে? বিজনেসের মালিক। তো বিজনেসের মালিক যদি বিজনেসকে কিছু দেয় তখন মালিকের নাম লিখতে নেই, মালিকের নাম লিখতে নেই, মালিকের নাম লেখার জায়গায় মালিককে রেসপেক্ট দিয়ে তখন লিখতে হয় ক্যাপিটাল। ব্যাস বোঝা গেল কি বললাম? তাহলে ক্যাপিটাল কোন দিক? দেখ ক্যাপিটাল এই দিকে আছে, তাই এদিকে লিখবো ক্যাপিটাল 50,000। দেখ তুই নিজেই দেখ, দাড়িপাল্লা দেখেছি, দাড়িপাল্লা দুদিক সমান হয়, দেখ এইদিকে 50 এইদিকে 50, দু সাইড ট্যালি করলো আমার। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? একদম ইজি কথা বললাম। বিজনেসে আসলো ক্যাশ টাকা, মানে অ্যাসেট আসলো, কে দিল এই টাকাটা? বিজনেসের মালিক দিল। মালিক যদি বিজনেসকে কিছু দেয় তখন তাকে বলে ক্যাপিটাল, ঠিক আছে? মালিক কিন্তু ক্যাপিটাল নিয়ে আসে না, ক্যাপিটালকে আমরা দেখিনি কোনোদিন, মালিক টাকা নিয়ে আসে, যেই টাকাটা নিয়ে আসে সেটাকে বলে ক্যাপিটাল, ঠিক আছে? তার কারণটা ক্যাপিটাল। তাহলে আশা করি বোঝা গেল, দু সাইড ট্যালি হলো। এবার এটা কিন্তু আমি জার্নাল শিখছি না, এটা আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখছি। স্যার কি করে করবো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা? দেখ আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করার ফর্মুলাটা কি শিখেছি? অ্যাসেটস, তাই তো, ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। ঠিক বোঝার চেষ্টা করছিস আশা করি? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। তার মানে বল বিজনেসে কি হয়েছে, বল নিজে দেখে, মানে বলার চেষ্টা কর। বিজনেসে কি এসছে? স্যার বিজনেসে ক্যাশ টাকা এসছে, মানে ক্যাশ টাকা এসছে মানে অ্যাসেট বেড়েছে। তাহলে অ্যাসেটে কত লিখবে? অ্যাসেটে 50,000 টাকা লিখতে পারি এখানে। অ্যাসেটে, আচ্ছা অ্যাসেটের নামটা বলছে ওরা লিখতে, অ্যাসেটের নাম ক্যাশ, ক্যাশ 50,000 টাকা, ঠিক আছে? সাথে সাথে লাইবিলিটি, কিছু লাইবিলিটি নেই। ক্যাপিটাল কত? 50,000 টাকা। ক্যাপিটাল এখানে লিখলাম 50,000 টাকা। ব্যালেন্স, দেখ ইকুয়েশন মিলে গেল দু সাইড, প্রতিটা স্টেজে এরকম ইকুয়েশন মিলবে। এমনি বুঝতে পারলি কি বললাম?
এখানে তুই কি করতি, এইটা আগে জার্নাল করতি, ঠিক আছে? তো আজকে এটা ইকুয়েশন করতে হলো। তোর এক্সামে বলি স্যার আমার বিকমে কেমন কোশ্চেন দেবে, বলবে এরকম একটা লাইন তুলে দেবে, বলো অ্যাকাউন্টিং ইকুয়েশন কি হবে, তখন তোকে এটা দেখাতে হবে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ঠিক আছে? অ্যাসেটের নিচে ক্যাশ 50,000, এখানে ক্যাপিটালে 50,000, কিছু করতে হবে, ঠিক আছে? তো এটা বোঝা গেল 1 নম্বর। আচ্ছা দেখ 1 নম্বর পয়েন্ট হলো, এবার 2 নম্বর পয়েন্ট টুকছি। হ্যাঁ দেখ দিয়েছি, করতে পেরেছিস তো? আচ্ছা 2 নম্বর পয়েন্ট বলছি, লেখ লোন টেকেন ফ্রম ব্যাংক। অসুবিধা হলে টুকে লাভ নেই, আমি দিয়ে দিচ্ছি, পরে ফটো দিয়ে দেবো, বাই দিয়ে টুকে দিতে পারবো, ফটো দিয়ে দেবো, বাড়িতে টুকে দিতে পারবো, আমি করে দিই, তাড়াতাড়ি হবে। লোন টেকেন ফ্রম ব্যাংক, ওটাই মনে হয় বেটার হবে, আমি করে দিই, বুঝতে পারলি? মানে বাড়িতে করে দিতে পারবি, ওটা মানে বেস্ট হবে, আমি করেই দিই, তাহলে বুঝে নে ভালো করে। লোন টেকেন ফ্রম ব্যাংক, স্যার কত টাকা দিয়েছে? লোন টেকেন ফ্রম ব্যাংক দিয়েছে 8,000 টাকা, লোন টেকেন ফ্রম ব্যাংক দিয়েছে 8,000 টাকা। বল লাইনটার মানে কি? ব্যাংকের থেকে লোন নিয়েছি, বল ব্যাংকের থেকে লোন নিয়েছে। আচ্ছা দেখ একদম পুরো ব্যালেন্স শিট এই ফরম্যাট করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। টি ফর্ম, ঠিক আছে? এইদিকে অ্যাসেটস আর এইদিকে লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। ব্যাংকের থেকে লোন নিয়েছি, তাহলে বিজনেসে কি আসছে না, ব্যাংক মানে ব্যাংকের থেকে লোন নিয়ে, দেখ একটু ভালো করে যদি বুঝতে চাস, ব্যাংকের থেকে লোন নিয়েছি তো ক্যাশ বলতে পারিস, আমি বলছি ব্যাংকের থেকে লোন নিয়ে ডাইরেক্ট ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, ঠিক আছে? ব্যাংকের থেকে লোন নিয়েছি, আচ্ছা ওরা ক্যাশই বলেছে, ওরা ক্যাশই বলেছে, কোনো সমস্যা নেই এখানে। আমি কি বোঝাতে চাইছিলাম, আমি ভাবলাম ব্যাংকের থেকে লোন নিয়েছি, আমার হয়তো কোম্পানির ব্যাংকে অ্যাকাউন্টই আছে, সেই ব্যাংক আমার ব্যাংকে টাকা ঢেলে দিয়েছে, আমি এটা বোঝাতে চাইছিলাম। যাই হোক এটা পরে, এই এন্ট্রিটা পরে আছে। তো বলছে ব্যাংকের থেকে আমি লোন নিয়েছি, তার মানে আমার বিজনেসে কি এসছে? ক্যাশ টাকা এসছে। এক তো ক্যাশ এসছে মানে ক্যাশ বেড়েছে, ক্যাশ বেড়েছে মানে অ্যাসেট, ক্যাশ তো অ্যাসেট। এখানে লিখলাম 8,000 টাকা, ঠিক আছে? তো তার মানে এখন প্রশ্ন হলো, এই যে 8,000 টাকা বিজনেসে আছে, এই 8,000 টাকা কে দিয়েছে? মানে ব্যাংক দিয়েছে, বললো ব্যাংক দিয়েছে। আচ্ছা ব্যাংক কি আমাদের কোম্পানির মালিক? তাহলে কে? বাইরের লোক। তা বাইরের লোক যদি আমাদের বিজনেসকে কিছু দেয় তাকে কি বলে? লাইবিলিটি বলে। তার মানে এই দিকেই আসছে আলটিমেটলি। তার মানে কি লিখবে? এটাকে বলে ব্যাংক লোন, এটাকে বলে ব্যাংক লোন। কত টাকা? 8,000 টাকা। দেখ দু সাইড ট্যালি করছে, করবেই ট্যালি। এবার বলবি স্যার আপনি এটাকে যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনে সাজান, কিভাবে সাজাবেন? দেখ এটাও শিখিয়েছি অ্যাকাউন্টিং ইকুয়েশন সাজালে কি করবে। প্রথমে লিখবো অ্যাসেটস লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল, এল প্লাস সি, ঠিক আছে? প্রথমে লিখবো কি, অ্যাসেট বলতে এখানে কি আছে বল? ক্যাশ, হ্যাঁ কি না? অ্যাসেট বলতে ক্যাশ, আর লাইবিলিটি বলতে এখানে ব্যাংক লোন, ক্যাপিটাল কিছু নেই। তো বল স্যার ক্যাশে আপনি লিখুন 8,000 টাকা, আর ব্যাংক লোনে লিখুন 8,000 টাকা, দুটো ইকুয়াল হয়ে গেল, বোঝা যাচ্ছে? তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল। দেখ কোনো কিছু ডাউট নেই তো এখানে, আমি 4টে থেকে 5টা পয়েন্ট করাবো। তারপর এক্সামে কেমন অঙ্ক দেবে টোটাল, ধর এই 4-5টা পয়েন্ট বললাম, 5টা পয়েন্ট একবারে দিয়ে দেয়। এবার তোদের এক্সামে, তোরা যেহেতু বিকম পড়ছিস, তোদের যে কোনো একটা পয়েন্ট দেবে, এত কিছু দেবেন, যে কোনো একটা পয়েন্ট দেবে। আমি দেখিয়ে দেবো অঙ্কটা শেষ হয়ে যায়, ক্লাস শেষ হয়ে গেলে দেখিয়ে দেবো বিকমে কেমন অঙ্ক দেবে, ঠিক আছে? তোদের একটা দেবে, একটার জন্য 2 নাম্বার, ঠিক আছে? একটা দেবে। কিন্তু যারা ওই সিবিএসসি বা আইএসসি বোর্ডে পড়ে, ওদের 7-8টা, যেমন জার্নাল তোদের দেয়, তোর অনেক জার্নাল করেছিস তো, ওই জার্নালগুলো ওদের তুলে দেয়, বলে কি তুমি অ্যাকাউন্টিং ইকুয়েশন করে, ঠিক আছে? এরকম খুব সোজা, অনেকেই ভালো পারে এইগুলো করতে। আচ্ছা দেখ এবার 3 নম্বর ইকুয়েশন কি হচ্ছে, লেখ পারচেজ গুডস অন ক্রেডিট। লেখ 3 নম্বর, লেখ পারচেসেস গুডস অন ক্রেডিট, পারচেসেস গুডস অন ক্রেডিট, ঠিক আছে? কত টাকা? রুপিস কি বলেছে? 15,000। আমি আর ব্যালেন্স শিট একে করছি না, ডাইরেক্ট তো বলাই যাবে, বোঝাতে যাবে। তোরা তো যেহেতু এখন এই লেভেলে চলে এসেছিস, কোনো অসুবিধা হবে না। পারচেসেস গুডস অন ক্রেডিট, এটার জন্য আমাদের বেসিক অ্যাকাউন্টিং টাইমের ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম, আমি বলেছিলাম আমরা যতদিন জীবনে যতদিন অ্যাকাউন্টেন্সি করব, এবং অ্যাকাউন্টেন্সিতে যদি বলে দেয় গুডস কিনেছে, তাকে কি বলা হয়? গুডস কেনাটাকে আমরা কি বলি? পারচেস। তাহলে গুডস কেনাটাকে বলে পারচেস। একটা অ্যাসপেক্ট তো পেলাম পারচেস, ঠিক আছে? পারচেস। তো বল পারচেস আমাদের কি? যদি আমি ওই ক্লিয়ার কথাটা ভাবি,
এক্সপেন্সেস। পারচেস হচ্ছে আমাদের এক্সপেন্সেস। তাহলে পারচেস হলে এক্সপেন্সেস বাড়বে না কমবে? বাড়বে, এক্সপেন্সেস বাড়বে। আর একটা কি, আর একটা হচ্ছে, আচ্ছা গুডস কিনেছি, গুডস যাদের থেকে আমরা ক্রেডিট মানে ধারে কিনি, যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে কি বলে? ক্রেডিটার্স। এখানে লিখবো ক্রেডিটার্স। ক্রেডিটার্স হচ্ছে আমাদের লাইবিলিটি, তাই তো? তাহলে বলবি স্যার এখানে লাইবিলিটি বাড়ছে, হ্যাঁ কি না? কিন্তু পারচেস মানে এক্সপেন্স, তাই তো? পারচেসটা কি? পারচেস মানে এক্সপেন্সেস। আচ্ছা কোনো যদি গুডস কিনি, তাহলে গুডস কিনলে আমার গুডস বাড়বে না? গুডস বাড়বে মানে স্টক বাড়বে, গুডস বাড়বে মানে স্টক বাড়বে, আর স্টকটা কি আমাদের? অ্যাসেট। তার মানে এটা হচ্ছে এক্সপেন্সেসটা হয়ে গেল আমার স্টক, স্টক বাড়ছে, তাহলে স্টকটা আমার অ্যাসেট। তাহলে বোঝা গেল তো? এখানে লিখবো কি? লিখবো অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। লিখবো অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। এই এন্ট্রিটা একবার দিয়েছিল বিকম, এই এন্ট্রিটাই তুলে দিয়েছিল একদম, এই এন্ট্রিটা। তাহলে কি লিখবো? অ্যাসেটের মধ্যে কি কি আসবে? স্যার অ্যাসেটের মধ্যে এখানে আপনি বললেন স্টক আসবে, আর কিছু আসছে না? অ্যাসেটের নিচে লিখছি স্টক। আর এখানে ক্যাপিটাল তো কিছু নেই, লাইবিলিটির মধ্যে ক্রেডিটার্স। ঠিক আছে, লাইবিলিটির মধ্যে আসছে অনলি ক্রেডিটার্স। তাহলে স্টক কত? স্টকে লিখবো 15,000, আর এখানে লাইবিলিটি লিখবো 15,000। দুটো ইকুয়াল হয়ে গেল। বুঝতে পারছিস আমার কথাগুলো? বোঝা যাচ্ছে কি বলছি? কোনো কিছু ডাউট থাকলে বলবি। 3 নম্বরটা হয়ে গেল। হ্যাঁ না, ঠিক আছে। 4 নম্বর কি বলেছে? লেখ। 4 নম্বর বলেছে উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ। লেখ উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ। উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ কত টাকা? এটা বলেছে 3,000 টাকা, ₹3,000। তাহলে বল কি হতে পারে? উইথড্র মানে তোলা, কি তুলেছে? ক্যাশ টাকা তুলেছে, ক্যাশ তুলেছে মানে অ্যাসেট কমে গেছে। তার মানে ক্যাশ, এখানে যে ক্যাশ তুলেছে মানে ক্যাশ তো আমার অ্যাসেট কমে গেছে। ঠিক আছে, কিসের জন্য তুলেছে? নিজের প্রয়োজন তুলে তাকে কি বলে? ড্রয়িংস। তাহলে ড্রয়িংস হলে কি হয়? ড্রয়িংস মানে ক্যাপিটাল, তাই তো? ড্রয়িংস মানে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল কমবে, হ্যাঁ কি না? হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল, বা ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, কোনো ম্যাটার করে না, একই ব্যাপার। তার মানে এখানে অ্যাসেট বলতে ক্যাশ, অ্যাসেটে কি লিখবো? ক্যাশ। আর ক্যাপিটালের মধ্যে কি হবে? এখানে ক্যাপিটাল না, ড্রয়িংস আলাদা করে লেখার দরকার নেই। এই ক্যাপিটাল তো ক্যাপিটালের মধ্যে লিখবো, আলাদা করে লেখার দরকার নেই এখানটায় কিছু। তার মানে এখানে ক্যাশ কত? ক্যাশ 3,000 টাকা কমছে, তাই তো? ক্যাশ 3,000 টাকা কমছে, আর ক্যাপিটালও 3,000 টাকা কমছে। কারোর কি বুঝতে এখানটায় অসুবিধা হয়েছে? ক্যাশ কমেছে তাই ক্যাশ -3,000, ক্যাপিটাল কমেছে ক্যাপিটাল -3,000, দুটো ইকুয়াল, এইদিকেও -3, এইদিকেও -3। বোঝা গেল? আচ্ছা, এবার 5 নম্বর লেখ। উইথড্র, আগেরটা কি করলাম? ক্যাশ টাকা তুললাম, তাহলে এবার কি তোলা উচিত? গুডস তোল। তাহলে উইথড্র গুডস ফর পার্সোনাল ইউজ। উইথড্র গুডস ফর পার্সোনাল ইউজ মানে নিজের প্রয়োজনে ব্যবসা থেকে গুডস তোলা হচ্ছে। তাহলে তোরা নিজেরা ভাব, আরে তোরা তো এমনিও জার্নাল শিখি, জার্নাল সবাই বলে দিতে পারে। নিজের প্রয়োজনে যদি ব্যবসা থেকে গুডস তোলা হয় তাহলে কি এফেক্ট করতে পারে? কি কমবে বিজনেস থেকে? স্টক কমবে, তাই তো? স্টক কমবে।
এক লিখলাম, বা অনেকে বলবে স্যার গুডস, গুডস মানেই স্টক, মানে স্টক কমবে, ঠিক আছে। স্টক কমবে মানে অ্যাসেট কমবে, হ্যাঁ কি না? আর একটা কি হবে, একটা তো গুডসে এফেক্ট পড়লো, আর ব্যবসার মালিক ব্যবসা থেকে সেই গুডস তুলুক, ক্যাশ তুলুক বা অ্যাসেট তুলুক, তাহলে ক্যাপিটালে এফেক্ট পড়বে, মানে ড্রয়িংস। ড্রয়িংস মানে এখানে ক্যাপিটাল, তাই তো? ড্রয়িংস, আরে ব্যবসার মালিক ব্যবসা থেকে তুললে তাকে তো ড্রয়িংস বলে, তো ড্রয়িংস মানে এখানে ক্যাপিটাল। তো এখানে লিখছি ড্রয়িংস মানে আলটিমেটলি ক্যাপিটালই দাঁড়াচ্ছে, ক্যাপিটাল কমছে। তাহলে বুঝে গেল, একটা অ্যাসেটে এফেক্ট করছে আর একটা ক্যাপিটালে এফেক্ট করছে। লিখছি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ঠিক আছে। অ্যাসেট বলতে এখানে স্টক, আর ক্যাপিটালের তো কোনো ব্যাপার নেই। তাহলে এখানে কত টাকা কমছে, টাকাটা লেখা হয়, টাকাটা ছিল 1000 টাকা, রুপিস 1000। তার মানে স্টক 1000 টাকা কমবে, আর এখানে ক্যাপিটালও 1000 টাকা কমবে, তাহলে ইকুয়াল টু হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। দেখ আমি এমন জিনিস করাচ্ছি, তোরা হয়তো বলবি বইতে আছে এমন একটা এন্ট্রি আসেই নি, আনকমন এন্ট্রি আছে, যে কোনো এন্ট্রি পারা যাবে। আমি মোটামুটি বেসটা ধরে দিচ্ছি যাতে যে কোনো এন্ট্রি পারা যাবে। আরে যাই এন্ট্রি দিক, নিশ্চয়ই বিজনেসের জার্নালে যে সমস্ত ট্রানজাকশন দেয় তার বাইরে তো আর এন্ট্রি দেবে না, তার বাইরে তো আর এন্ট্রি দেবে না, তো যাই দিক পারা যাবে, মানে ব্যাপারটা বোঝা থাকলে হলো, ঠিক আছে। তো 5-এর পর 6 নম্বর, 6 নম্বর কি বলেছে, লেখ অ্যামাউন্ট পেড টু ক্রেডিটার্স, লেখ অ্যামাউন্ট পেড টু ক্রেডিটার্স, অ্যামাউন্ট পেড টু ক্রেডিটার্স রুপিস 2000। তো বল ক্রেডিটার্সকে 2000 টাকা পেমেন্ট করেছি, তাহলে কিসে কিসে এফেক্ট পড়বে, ক্যাশে এফেক্ট পড়বে, মানে ক্যাশ কমে যাবে। আর কি কমবে, ক্রেডিটার্স কমবে, তাহলে ক্যাশ কমবে, ক্যাশ মানে অ্যাসেট, অ্যাসেট কমবে, আর ক্রেডিটার্স মানে লাইবিলিটি কমবে। তাহলে একই রকম ভাবে দেখ, একই জিনিস করতে হচ্ছে, তোরা নিজেরা করতে পারবি তো, কর না। অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। অ্যাসেট বলতে এখানে ক্যাশ, আর লাইবিলিটি বলতে এখানে ক্রেডিটার্স। ক্যাশ কমছে কত টাকা, ক্যাশ কমছে 2000 টাকা, ক্রেডিটার্সও কমছে 2000 টাকা, হয়ে গেল। 6 নম্বরও হয়ে গেল, বোঝা যাচ্ছে। তারপর 7 নম্বর, বল এই সমস্ত এন্ট্রি সব জার্নালে করতাম। 7 নম্বর বলেছে পারচেজ ফার্নিচার, ফর রুপিস, পারচেজ ফার্নিচার ফর রুপিস, না ফর রুপিস না, লেখ ফর ক্যাশ, পারচেজ ফার্নিচার ফর ক্যাশ রুপিস, পারচেজ ফার্নিচার ফর ক্যাশ রুপিস 5000, রুপিস 5000। তাহলে ফার্নিচার কেনা হয়েছে কত টাকা দিয়ে, 5000 টাকা। তো বল কে বলবি, ফার্নিচার কেনা হয়েছে 5000 টাকা দিয়ে ক্যাশে, তাহলে এখানে ডুয়াল অ্যাসপেক্ট, মানে দুটো অ্যাসপেক্ট কি কি আসতে পারে, মানে ফার্নিচার কেনা হয়েছে মানে বিজনেসে ফার্নিচার এসছে, তাহলে একটা ফার্নিচার আর একটা কি চলে গেছে, ক্যাশ চলে গেছে, একটা ফার্নিচার আর একটা ক্যাশ। ফার্নিচার অ্যাসেট, ফার্নিচার এসছে মানে অ্যাসেট এসছে মানে অ্যাসেট বেড়েছে, আর ক্যাশ, ক্যাশও আমাদের অ্যাসেট, তার মানে অ্যাসেট কমে গেছে, ঠিক আছে। অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ঠিক আছে। তো তাহলে এখানে অ্যাসেটটার নাম কি, ফার্নিচার, আর কি বলতে পারবি, আর কি কি অ্যাসেট আছে এখানে, কি কি অ্যাসেট আছে, একটা ফার্নিচারও একটা অ্যাসেট, আবার ক্যাশও অ্যাসেট, তাহলে ফার্নিচার প্লাস ক্যাশ লিখে দে। কোনো কিছু ডাউট আছে এখানে বলবি আমাকে, কোনো ডাউট আছে? দেখ না এখানে দুটো কি, দুটোই তো অ্যাসেট, তা আমি এখানে কিছু লিখতে পারি, এখানে তো কিছু নেই, এইটাই তো। সুতরাং এরকম কখনো হবে না তোরা ভাববি যে মানে একদিকে হতেই পারে একদিকে। দেখ না আমি ব্যালেন্স শিট মিলিয়ে দেবো, ইকুয়েশন মিলিয়ে দেবো। এখানে ক্যাশ কমেছে 5000 টাকা, আর ফার্নিচার বেড়েছে কত, 5000 টাকা। তাহলে দেখ আলটিমেটলি দেখবি
5,000 টাকা বেড়েছে, 5,000 টাকা কমেছে, তাহলে আলটিমেট এফেক্ট কত হলো এখানে? 0। এই দিকে 0, তো এই দিকেও তো 0ই হচ্ছে, এটাই আমি বলতে চাইছি। 0 + 0 মিলে গেল দু সাইড। আমার কথাগুলো বুঝতে পারছিস তো কি বলছি? হতেই হবে, মিলতেই হবে এরকম। ভালো পয়েন্ট দিচ্ছি। গুডস কস্টিং ₹200, 8 নম্বর লিখবি। গুডস কস্টিং ₹200 is sold for ₹300। বলছে লাইনটার মানে বোঝ কি বলতে চাইছে। বলছে 200 টাকার গুডস, মানে আমার কাছে যে গুডসটা ছিল তার ভ্যালু কত ছিল? 200 টাকা। 200 টাকার গুডস আমি 300 টাকায় বেচে দিয়েছি। বোঝা যাচ্ছে? 200 টাকার গুডস আমি 300 টাকায় বেচে দিয়েছি। তাহলে এখানে বুঝতে হবে ক্যাশেই বেচেছি নিশ্চয়ই, সমস্যা নেই। এখানে গুডস 200 টাকার গুডস আমি 300 টাকায় বেচে দিয়েছি। তার মানে এখানে কি কি আসছে তোর? বলবি স্যার 200 টাকার গুডস 300 টাকায় বেচে দিয়েছি, মানে 100 টাকা তো লাভ করেছেন। দেখ না, আমি তোদেরকে বোঝাচ্ছি, প্রফিট হয়েছে 100 টাকা, হ্যাঁ কি না? 200 টাকার গুডস যদি 100 টাকায় বেচে দিই, 300 টাকায় বেচে, তাহলে লাভ হচ্ছে কত? 100 টাকা। ঠিক আছে? আর প্রফিট কার সঙ্গে অ্যাডজাস্ট করতে কিছুক্ষণ আগেই লেখা না, প্রফিট কার সঙ্গে? ক্যাপিটাল। তো প্রফিট হলে ক্যাপিটালে কি এফেক্ট পড়বে? ক্যাপিটাল বাড়বে না কমবে? ক্যাপিটাল বাড়বে। প্রফিট হলে ক্যাপিটাল বাড়বে। এটা একটু নতুন দিচ্ছি, ঠিক আছে? এই জন্য করাচ্ছি। কত টাকার গুডস বেচে দিচ্ছি? 200 টাকার গুডস বেচেছি, গুডস বেচে দিচ্ছি। গুডস মানে কি? স্টক। গুডস মানে স্টক, তো তাহলে গুডস বেচেছি মানে স্টক বাড়বে না কমবে? স্টক কমবে। কত টাকার স্টক কমবে? 200 না 300? 200, 300 না, কিন্তু স্টক কমবে 200 টাকা। এখানে লিখলাম 200 টাকা। আচ্ছা, কত টাকায় বেচে দিচ্ছি গুডস? 300 টাকায়। তাহলে 300 টাকায় গুডস বেচে দিলে আমার কাছে কি আসবে? ক্যাশ আসবে। ক্যাশ আসবে। ক্যাশ কত? মানে সরি, ক্যাশ কি? অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়লো না কমলো? কত টাকা? 300 টাকা। ব্যাস, এইটাই হচ্ছে মেন ব্যাপার। গল্পটা বুঝেছিস? গল্প মাথায় ঢুকে আছে? এবার তো ইকুয়েশন নিজেই সাজিয়ে দিতে পারবি। এটা একটু নতুন, এটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে লিখবো অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। এখানে অ্যাসেটে কি কি আছে? বলি স্যার অ্যাসেটে আসছে আপনার ক্যাশ আর স্টক, ক্যাশ প্লাস স্টক। তো ওখানে কিছু নেই। ক্যাশ কত? ক্যাশ 300 টাকা বাড়বে, ঠিক আছে? স্টক 200 টাকা কমবে, 300 মাইনাস 200, তাই তো? ক্যাপিটাল কত? ক্যাপিটাল মানে প্রফিট। প্রফিট কত? স্যার প্রফিট 100। 0 + 100। দেখ, 300 থেকে 200 বাদ দিলে 100, আবার এখানে 100 মিলে গেল। এবার 9 নম্বর করবো, দেখি কিছু দিয়েছে আর সেরকম কিছু নেই। এরপরের এন্ট্রিটা খুব ভালো এন্ট্রি দিয়েছে, লেখ এরকমই। এখন আগেটা এরকম ঠিক এরকম টাইপেরই দিয়েছে। সোল্ড, লেখ সোল্ড গুডস কস্টিং, সোল্ড গুডস কস্টিং ₹12,000, মানে 12,000 টাকার গুডস আমি বেচে দিচ্ছি, ঠিক আছে? আগেরটা কিছু বলেনি, আগেরটাই বলেইনি যে ক্যাশে বেচেছিলাম নাকি ধারে বেচেছিলাম, তাই আমি ধরে নিয়েছিলাম ক্যাশেই বেচেছিলাম। এখানে বলেছে 12,000 টাকার গুডস বেচে দিচ্ছি ধারে, অন ক্রেডিট। কত টাকায়? ফর ₹14,000। লাইনের মানে বোঝা গেল? বলছে যে 12,000 টাকার গুডস আমি 14,000 টাকায় বেচে দিচ্ছি ধারে। তো যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে কি বলা হয়? যাদেরকে হ্যাঁ ডেটার্স। যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে বলা হয় ডেটার্স। তো ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট। অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়ছে। তো এখানে অ্যাসেট কত বলবো আমি? ডেটার্স কত বলবো? 12,000 না 14,000? 14,000 ডেটার্স। 14,000 না, 12,000 টাকার গুডস বেচছি 14,000 টাকা। 14,000 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। 14,000 টাকা হলো। এইবার আমি কত টাকার গুডস বেচছি? 12,000 টাকা। আমার গোডাউন থেকে কত টাকার গুডস বেরিয়ে যাচ্ছে? 12,000 টাকা। মানে গুডস মানে স্টক, গুডস মানে কিন্তু আমার স্টক। তাহলে স্টক মানে অ্যাসেট, অ্যাসেট কমছে। কত টাকার অ্যাসেট কমছে? 12,000 টাকা।
তাহলে ভাবতে হবে 12,000 টাকার গুডস আমি 14,000 টাকায় বেচেছি, তাহলে প্রফিট হচ্ছে না লস হচ্ছে? প্রফিট হচ্ছে, 2,000 টাকা প্রফিট। প্রফিট কার সাথে অ্যাডজাস্ট করবো? ক্যাপিটালের সাথে। প্রফিট হলে ক্যাপিটাল বাড়বে কত টাকা? 2,000 টাকা। ঠিক আছে? কি আছে দেখা যাবে, সাজানো যাক। এখানে লিখবো অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। এখানে অ্যাসেট কে আছে? এখানে অ্যাসেট হচ্ছে ডেটার্স, এখানে অ্যাসেট হচ্ছে ডেটার্স, ঠিক আছে, আর হচ্ছে স্টক। এখানে অ্যাসেট হচ্ছে ডেটার্স আর স্টক। তাহলে ডেটার্স কত হচ্ছে? ডেটার্স কত টাকা বাড়ছে? ডেটার্স হচ্ছে 14,000 টাকা বাড়ছে, ঠিক আছে। আর স্টক, স্টক কি হচ্ছে? স্টক কমছে, দেখো ওখানে করাই ছিল স্টক আমার অ্যাসেট, অ্যাসেট কমছে 12,000 টাকা, তাহলে 14,000 মাইনাস 12,000। আর প্রফিট কত হয়েছিল? 2,000 টাকা, মানে ক্যাপিটালের সঙ্গে অ্যাডজাস্ট করবো 2,000 টাকা। তো হয়ে গেল, মিলে গেল। আচ্ছা, এরপরে আরেকটা এন্ট্রি 10 নম্বর। লেট বিল অ্যাকসেপ্টেড ইন ফেভার অফ, বিল অ্যাকসেপ্টেড in favor of, bill accepted in favor of creditors rupees 3,000। তার মানে এখানে কি বলতে চেয়েছে? এখানে বলতে চেয়েছে যে আমার যে ক্রেডিটার্স ছিল, বিজনেসের যে ক্রেডিটার্স ছিল, তাদেরকে আমরা 3,000 টাকা বিল পেমেন্ট করে দিয়েছি। কি ক্রেডিটার্সকে আমরা 3,000 টাকা বিল দিয়েছি, এখানে বলতে চেয়েছে। তাহলে করে ফেলে, এটা কি কি হবে, কি কি এফেক্ট পড়বে এখানে? ক্রেডিটার্সকে আমরা 3,000 টাকার বিল দিয়েছি, মানে বিলের ব্যাপারটা বুঝতে হবে। ক্রেডিটার্স কি? যাদের থেকে আমরা ধারে গুডস কিনছি, ঠিক আছে। তো বিলের সঙ্গে কি এফেক্ট পড়বে এটা করে ফেল। একটা হবে ক্রেডিটার্স, আমাদের লাইবিলিটি, আর একটা বিল পেবেল, এটাও লাইবিলিটি, ঠিক আছে। ক্রেডিটার্সেও লাইবিলিটি আর বিল পেবেলও লাইবিলিটি। যারা ক্রেডিটার্স ছিল তাদেরকে বিল দেওয়া হচ্ছে, তার মানে কি ক্রেডিটার্সের ব্যালেন্স কমে যাচ্ছে, লাইবিলিটি কমে যাচ্ছে। সাথে সাথে বিল দিচ্ছি, বিল পেবেল লাইবিলিটি, এখানে কি হচ্ছে? বিল বাড়ছে, বিল পেবেল লাইবিলিটি বাড়ছে, এটাও লাইবিলিটি, দুটোই লাইবিলিটি। ঠিক আছে তো? তাহলে কি এফেক্ট পড়বে এখানে? ইকুয়েশন সাজাতে হবে, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ঠিক আছে তো। লাইবিলিটি কমছে, আচ্ছা লাইবিলিটির নামটা আগে লিখে নে। লাইবিলিটির নাম কি কি লাইবিলিটি ছিল এখানে? ক্রেডিটার্স আর বিল পেবেল। ক্রেডিটার্স প্লাস বিলস পেবেল, ক্রেডিটার্স প্লাস বিলস পেবেল। তাহলে এখানে আমাদের ক্রেডিটার্স কমছে 3,000 টাকা আর বিল পেবেল বাড়ছে 3,000 টাকা, দুটো ইকুয়াল হয়ে গেল। দেখে নে।